প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার ধারাবাহিকতায় আজ রয়েছে দ্য চার্চ অব দ্য লাইট ব্রিগেড কবিতাটি নিয়ে আলোচনা, যেটি লিখেছেন লর্ড আলফ্রেড টেনিসন। কবিতাটি লেখা হয়েছে 1854 সালে যুক্তরাজ্য আর রাশিয়ার মধ্যে সংঘটিত একটি সত্যিকারের যুদ্ধকে কেন্দ্র করে। প্রথমেই বলে দেওয়া যাক কবিতাটির নামের অর্থ। চার্চ শব্দটির অর্থ আক্রমণ, লাইট ব্রিগেড অর্থ হালকা বা লঘু অস্ত্রে সজ্জিত সৈন্যদল। লঘু অস্ত্র বলতে এখানে ঢাল, তলোয়ার, ঘোড়া ইত্যাদিকে বোঝানো হয়েছে। যুদ্ধ করার মতো তাদের কাছে তেমন ভারী অস্ত্র ছিল না, তাই তাদেরকে লাইট ব্রিগেড বলা হয়েছে। সুতরাং দ্য চার্চ অব দ্য লাইট ব্রিগেড এর পুরো অর্থ হল হালকা বা লঘু অস্ত্রে সজ্জিত সৈন্যদলের আক্রমণ। এই সৈন্যরা ছিল ব্রিটিশ সেনাবাহিনীর, যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। শিক্ষার্থীবৃন্দ, পুরো কবিতাটি বোঝার জন্য জানা প্রয়োজন এর প্রেক্ষাপট। তাই চলো জেনে নেই এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে। 1853 সাল, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশিয়া হামলা চালায় তুরস্কে। এর মধ্য দিয়ে শুরু হয়ে যায় ক্রিমিয়ার যুদ্ধ, যা চলতে থাকে 1856 সাল পর্যন্ত। এই যুদ্ধে তুরস্ককে সাহায্য করতে এগিয়ে আসে ব্রিটেন আর ফ্রান্স। ক্রিমিয়ার যুদ্ধের একটা অংশ ছিল 1854 সালে সংঘটিত বালাক্লাভা ব্যাটল, যেখানে লাইট ব্রিগেড বা লঘু অস্ত্রে সজ্জিত সৈন্যদল রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। লড়াইটি হয়েছিল ভুলবশত। ব্রিটিশ বাহিনীর যুদ্ধ করার কথা ছিল অন্য এক বাহিনীর সাথে, কিন্তু বাহিনী প্রধানের ভুলের কারণে লাইট ব্রিগেডকে এর পরিবর্তে অন্য একটি গোলান্দাজ বাহিনীর বিরুদ্ধে সম্মুখ হামলা করতে পাঠানো হয়, যে বাহিনীটি ছিল রক্ষণাত্মক আধুনিক অস্ত্রে সজ্জিত। কিন্তু যুদ্ধ করার জন্য ব্রিটিশ বাহিনীর কাছে ছিল শুধু ঘোড়া আর তলোয়ার। কবিতায় কবি পরিণতি জেনেও এই ব্রিগেডের সৈন্যদের সাহসের সাথে আদেশ পালন করার প্রশংসা করেন। তারা এগিয়ে গেল কামানের গোলার দিকে, যা তাদের দিকেই নিক্ষিপ্ত হচ্ছিল। কবি লাইট ব্রিগেডের সৈন্যদের মহিমান্বিত করেছেন এজন্য যে তারা নিশ্চিত পরাজয় আর মৃত্যুর কথা জেনেও সাহসের সাথে লড়াই করেছিল। পরিশেষে 600 সেনার খুদে বাহিনী তীব্র আক্রমণ করে শত্রুর উপর বিজয় লাভ করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেয়। বিশাল বাহিনীর সামনে তারা হতাশ হয়ে পড়েনি। লাইট ব্রিগেড যেভাবে আক্রমণ করেছে, তাতে করে তাদেরকে শ্রদ্ধা জানাতেই হবে। আর তাই কবি এই কবিতার মাধ্যমে সেই সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আর এই যুদ্ধ নিয়েই রচিত হয়েছে দ্য চার্চ অব দ্য লাইট ব্রিগেড কবিতাটি। শিক্ষার্থীবৃন্দ, কবিতার প্রেক্ষাপট সম্পর্কে জানলে এবার চলে যাচ্ছে কবিতার মূল আলোচনায়। কিভাবে লাইট ব্রিগেডের 600 সৈনিক নির্ভীকভাবে মৃত্যুর মুখের দিকে অগ্রসর হয়েছিল তার বর্ণনা দিয়ে টেনিসন কবিতাটি শুরু করেছেন এভাবে: হাফ এ লিগ, হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, 1.5 মাইল, 1.5 মাইল, 1.5 মাইল সামনে। এখানে লিগ শব্দটি দূরত্বের মাপ বিশেষ। প্রায় 3 মাইলে 1 লিগ হয়। এখানে হাফ এ লিগ অর্থ 1.5 মাইল। 1.5 মাইল দূরের বালাক্লাভা যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছিল ব্রিটিশ সৈন্যদল। অল ইন দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। 600 সেনার সবাই 1.5 মাইল সামনের মৃত্যুর উপত্যকার দিকে ছুটে চলছিল। রোড শব্দটি রাইট শব্দের পাস্ট ফর্ম, যার অর্থ ঘোড়া, সাইকেল ইত্যাদি চড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ভ্যালি অফ ডেথ অর্থ মৃত্যুর উপত্যকা। যুদ্ধের ময়দানকে এখানে ভ্যালি অফ ডেথ বা মৃত্যুর উপত্যকা বলা হয়েছে, কারণ আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত বাহিনীর কাছে তরবারি দিয়ে যুদ্ধ করা একটি হাস্যকর বিষয়, যেখানে মৃত্যু নিশ্চিত। তাই বলা হয়েছে অল ইন দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। 600 সেনার সবাই ছুটে চলছিল মৃত্যুর উপত্যকার দিকে, অর্থাৎ নিশ্চিত মৃত্যুর পথে। ক্যাপ্টেন বলছেন, ফরওয়ার্ড দ্য লাইট ব্রিগেড, লাইট ব্রিগেড এগিয়ে যাও। চার্জ ফর দ্য গানস হি সেইড, বন্দুকের বিরুদ্ধে আক্রমণ করে তোলো।
ক্যাপ্টেন তাদেরকে বললেন, এগিয়ে যাও আর বন্দুকের বিরুদ্ধে আক্রমণ গড়ে তোলো। ইন্টু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। আর এভাবে 600 সেনার সবাই মৃত্যুর উপত্যকার দিকে ছুটে চলছিল। ক্যাপ্টেন আবারও বলছেন, ফরওয়ার্ড দ্য লাইট ব্রিগেড। লাইট ব্রিগেড, এগিয়ে যাও, যুদ্ধ করো জীবন বাজি রেখে। এরপর কবি প্রশ্ন করছেন, ওয়াজ দেয়ার এ ম্যান ডিসমেইড? সেখানে কি এমন কেউ ছিল যে হতাশ? ডিসমেইড, হতাশ। কবি নিজেই উত্তর দিচ্ছেন, নট, না, হতাশ কোনো সৈন্য সেখানে ছিল না। দো দ্য সোলজার্স নিউ সামওয়ান হ্যাড ব্লান্ডার্ড। যদিও সেনারা জানত কেউ একজন মারাত্মক ভুল করেছিল। দো শব্দের অর্থ যদিও, ব্লান্ডার মারাত্মক ভুল করা। যদিও সেনারা জানত যে কেউ একজন মারাত্মক ভুল করেছিল, তারপরেও কেউ হতাশ হয়ে পড়েনি, কেউ সাহস হারায়নি। যুদ্ধের ময়দানে সামনের দিকে এগিয়ে চলছিল। দ্যাটস নট টু মেক রিপ্লাই। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই তাদের। দ্যাটস নট টু রিজন হোয়াই। নেই কেন ভুল হয়েছে তার কারণ জানার। দ্যাটস বাট টু ডু অ্যান্ড ডাই। তাদের কাজ শুধু প্রাণান্তকর প্রচেষ্টা করা। ডু অ্যান্ড ডাই অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা করা, জান প্রাণ দিয়ে প্রচেষ্টা করা। ইন্টু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। আর এভাবে 600 সেনার সবাই ছুটে চলছিল মৃত্যুর উপত্যকার দিকে। প্রতিপক্ষ দুই দলের মধ্যকার যুদ্ধে প্রত্যেকে একে অপরকে আক্রমণে ব্যস্ত ছিল। তখন কারো কিছু শোনার সময় ছিল না, কোনো কিছুর জবাব দেওয়ার সময় ছিল না, কারণ দর্শানোর সময় ছিল না। মোটের উপর যুদ্ধের মাঠে জবাবদিহিতার কোনো সুযোগ ছিল না। এই জন্য কবি বলছেন, দ্যাটস নট টু মেক রিপ্লাই, দ্যাটস নট টু রিজন হোয়াই, দ্যাটস বাট টু ডু অ্যান্ড ডাই। তারপর যুদ্ধের ভয়াবহ অবস্থা উল্লেখ করে কবি বলছেন, ক্যানন টু রাইট অফ দেম। কামানের গোলা বর্ষিত হচ্ছে তাদের ডান দিকে। ক্যানন শব্দের অর্থ কামান বা কামানের গোলা। ক্যানন টু লেফট অফ দেম। কামানের গোলা বর্ষিত হচ্ছে তাদের বাম দিকে। ক্যানন ইন ফ্রন্ট অফ দেম। কামানের গোলা বর্ষিত হচ্ছে তাদের সামনের দিকে। ভলিড অ্যান্ড থান্ডার্ড। কামানের গোলাগুলো একসাথে গর্জে উঠছে আর বজ্রপাতের মতো করে পড়ছে তাদের ডানে, বামে আর সামনের দিকে। ভলি শব্দের অর্থ কামান একযোগে গর্জে ওঠা, আর থান্ডার অর্থ বজ্রপাত হওয়া বা বজ্রপাতের মতো শব্দ করা। এই লাইনগুলোর মাধ্যমে যুদ্ধের ভয়াবহ অবস্থাচিত্র সহজেই অনুমান করা যাচ্ছে। স্টর্মড অ্যাট উইথ শট অ্যান্ড সেল। সৈনিকরা যেন গুলিয়ার কামানের প্রচণ্ড ঝড়ের কবলের ভিতরে পড়েছে। স্টর্ম অ্যাট, প্রচণ্ড ঝড়ের কবলে পড়া। শট অর্থ গুলি আর শেল অর্থ কামানের গোলা। যুদ্ধের ময়দানে ঝড় হচ্ছে, তবে তা গুলি আর কামানের ঝড়। আর সেই ঝড়ে সৈনিকরা যেন সব কিছু অন্ধকার দেখছে, কিন্তু তারা সাহস হারায়নি তাদের মনোবল। প্রবল সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একথাই বলছে, বোল্ডলি দে রোড অ্যান্ড ওয়েল। সাহসিকতার সাথে তারা এগিয়ে গেল আর লড়াই করল ভালোভাবে। ইন্টু দ্য জোজ অফ ডেথ, ইন্টু দ্য মাউথ অফ হেল রোড দ্য 600। মৃত্যুর চোয়ালের দিকে, নরকের মুখের দিকে এগিয়ে চলল 600 সেনা। জো শব্দের অর্থ চোয়াল। জো বা চোয়াল হলো মানুষের মুখের এন্ট্রান্স বা এক্সিট পয়েন্ট। মৃত্যু যেন তাদের চোয়াল পর্যন্ত চলে এসেছে, এখন শুধু বের হবার অপেক্ষায়। এটা বোঝাতেই বলা হয়েছে ইন্টু দ্য জোজ অফ ডেথ, মৃত্যুর চোয়ালের দিকে। ইন্টু দ্য মাউথ অফ হেল, নরকের মুখের দিকে। রোড দ্য 600।
এগিয়ে চলল 600 সেনা। তারপর কবি বলছেন, ফ্ল্যাশড অল দেয়ার sabers bare, তীব্র আলোর ঝলকানি দিয়ে উঠল তাদের সব খোলা তলোয়ার। ফ্ল্যাশ শব্দের অর্থ তীব্র আলো ঝলকানি দিয়ে ওঠা। সাইবার অর্থ তলোয়ার, বেয়ার অর্থ উন্মুক্ত বা খোলা। সেইবার্স বেয়ার অর্থ খোলা তলোয়ার। 600 সৈন্যের তলোয়ার যখন একসাথে বের করল, সেগুলো প্রচণ্ড আলোর ঝলকানি দিয়ে উঠল। এটাই বোঝানো হচ্ছে ফ্ল্যাশড অল দেয়ার sabers bare, তীব্র আলোর ঝলকানি দিয়ে উঠল তাদের সব খোলা তলোয়ার। ফ্ল্যাশড অ্যাজ দ্য টার্নড ইন এয়ার, এমনভাবে আলো চমকালো যেন সেই চমক বাতাসে পরিণত হয়ে গেল বা বাতাসে মিশে গেল। ফ্ল্যাশ অর্থ আগেই বলা হয়েছে তীব্র আলো ঝলকানি দিয়ে ওঠা। টার্ন ইন এয়ার বাতাসে পরিণত হওয়া বা বাতাসে মিশে যাওয়া। তাদের সেই চমক বাতাসে মিশে গেল, আর সেইবারিং দ্য গানার্স দেয়ার, আর সেই বাতাস প্রচণ্ড বেগে ছুটে গিয়ে তরবারির আঘাতে হত্যা করা শুরু করলো গোলন্দাজ বাহিনীকে। সেইবার মানে তরবারি দিয়ে কাটা বা হত্যা করা। গানার গোলন্দাজ বা কামানের গোলা নিক্ষেপের কাজে নিয়োজিত সৈনিক। এরপর কবি বলছেন, সেই বাতাস চার্জিং অ্যান আর্মি, একটি সুসজ্জিত বাহিনীকে সেই বাতাস আক্রমণ করা শুরু করলো। হোয়াইল অন্যদিকে অল দ্য ওয়ার্ল্ড ওয়ান্ডার্ড, যা দেখে বিস্মিত সারা বিশ্ব। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় বুঝতে পেরেছ। লাইট ব্রিগেডের সবাই যখন একসাথে তরবারি বের করলো, তখন চারদিকে আলোর ঝলকানি শুরু হয়ে গেল। মনে হলো যেন সেই আলো বাতাসের সাথে মিশে গেছে এবং যেন সেই বাতাসই রুশ বাহিনীর উপর আক্রমণ চালালো। মূল কথা, তারা যখন আক্রমণ করলো, চারিদিকে শুধু তরবারির চমকানো আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। প্লাঞ্জড ইন দ্য ব্যাটারি স্মোক, লাইট ব্রিগেড কামানের ধোঁয়ার ভিতরেই ঝাঁপিয়ে পড়ল। প্লাঞ্জ মানে ঝাঁপিয়ে পড়া, ব্যাটারি স্মোক কামানের ধোঁয়া। রাইট থ্রু দ্য লাইন দে ব্রোক, লাইন ভেঙে ঠিক শত্রুর সারি বিদ্ধ করে। থ্রু শব্দের অর্থ মধ্য দিয়ে বা বিদ্ধ করে, অর্থাৎ তারা এগিয়ে গিয়ে শত্রুর সারির ভিতরে ঢুকে তাদের হত্যা করা শুরু করলো। আর এই আঘাতে কোসাক অ্যান্ড রাশিয়ান রিল্ড ফ্রম দ্য সেইবার স্ট্রোক, কোসাক ও রুশ সৈন্যরা পিছু হটে তরবারির আঘাতে। কবিতার এই চরণ থেকে এটা জানা যায় যে ব্রিটিশ বাহিনী যুদ্ধ করছিল রুশ বাহিনীর সাথে। কোসাক রুশ সামরিক বাহিনীর আরেকটা ফোর্সের নাম। দুই ফোর্স একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। রিল শব্দের অর্থ পিছু হটা, সেইবার অর্থ তলোয়ার, স্ট্রোক অর্থ আঘাত। সেইবার স্ট্রোক মানে তরবারির আঘাত। ব্রিটিশ বাহিনীর তরবারির আঘাতে কোসাক ও রুশ সৈন্যরা পিছু হটতে শুরু করল। আঘাতে তাদের অবস্থা হল শ্যাটার্ড অ্যান্ড সান্ডার্ড, ছত্রভঙ্গ আর বিক্ষিপ্ত। শ্যাটার্ড অর্থ ছত্রভঙ্গ আর সান্ডার্ড অর্থ টুকরো টুকরো বা বিক্ষিপ্ত। সংঘবদ্ধ রাশিয়ান বাহিনীকে ব্রিটিশ বাহিনী ছত্রভঙ্গ আর বিক্ষিপ্ত করে দিল তাদের তরবারির আঘাতে। দেন দে রোড ব্যাক বাট নট দ্য 600, অতঃপর তারা ফিরে আসে, কিন্তু না, 600 সেনা নয়। রোড ব্যাক অর্থ ফিরে আসা। ব্রিটিশ বাহিনী রাশিয়ান বাহিনীর ভিতরে ঢুকে তাদেরকে কচু কাটা দিয়ে তারা আবার তাদের স্বস্থানে ফিরে এলো। আর ফিরে আসার সময় ক্যানন টু রাইট অফ দেম, কামানের গোলা বর্ষিত হচ্ছিল তাদের ডান দিকে। ক্যানন টু লেফট অফ দেম, কামানের গোলা বর্ষিত হচ্ছে তাদের বাম দিকে। ক্যানন বিহাইন্ড দেম, কামানের গোলা বর্ষিত হচ্ছিল তাদের পিছন দিকে। আগেরবার সামনের কথা বলা হয়েছিল, এবার বলা হচ্ছে পিছনের দিকের কথা।
আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তাই বলা হয়েছে ক্যানন ইন ফ্রন্ট অফ দেম। কামানের গোলা বর্ষিত হচ্ছে তাদের সামনের দিকে। আর এখন তারা পিছু ফিরে আসছিল, তাই বলা হয়েছে ক্যানন বিহাইন্ড দেম। কামানের গোলা বর্ষিত হচ্ছে তাদের পিছন দিকে। ভলিড অ্যান্ড থান্ডার্ড। কামানের গোলাগুলো একসাথে গর্জে উঠছে আর বজ্রপাতের মতো করে পড়ছে তাদের ডানে, বামে আর পিছনে। ভলি শব্দের অর্থ কামান একযোগে গর্জে ওঠা, আর থান্ডার অর্থ বজ্রপাত হওয়া বা বজ্রপাতের মতো শব্দ করা। স্টর্মড অ্যাট উইথ শট অ্যান্ড শেল। সৈনিকরা গুলি আর কামানের প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছে। হোয়াইল হর্স অ্যান্ড হিরো ফেল। আর সেই ঝড়ে কত শত অশ্বারোহী, কত বীর পতিত হয়েছে বা মারা গেছে। দে দ্যাট হ্যাড ফট সো ওয়েল। কিন্তু সেই খুদে বাহিনীটা ভালোই লড়ল। কেম থ্রু দ্য জোজ অফ ডেথ ব্যাক ফ্রম দ্য মাউথ অফ হেল। তারা মৃত্যুর চোয়াল হয়ে নরক গহ্বর থেকে ফিরে এলো। অল দ্যাট ওয়াজ লেফট অফ দেম। তাদের অবশিষ্ট যারা রইল, লেফট অফ 600। তারা হলো 600 সৈন্যের অবশিষ্টাংশ। লেফট অর্থ অবশিষ্ট। যেহেতু অনেকে মারা গিয়েছিল, তাই মাত্র কিছু সংখ্যক সৈন্য বেঁচে ছিল। তাদের এত সাহস আর গুণকীর্তন বর্ণনা করে কবি বলছেন, ওয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। কবে তাদের মহিমা বিলীন হবে? না, এর অর্থ তাদের মহিমা কখনোই বিলীন হবার নয়। ফেড অর্থ ম্লান হয়ে যাওয়া বা ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়া। ও দ্য ওয়াইল্ড চার্জ দে মেড। ওহ, কি যে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছিল তারা। ওয়াইল্ড মানে প্রচণ্ড। অল দ্য ওয়ার্ল্ড ওয়ান্ডার্ড। পুরো বিশ্ব বিস্মিত, হতবাক হয়ে গিয়েছিল। তারপর কবি বলছেন, অনার দ্য চার্জ দে মেড। সম্মান জ্ঞাপন করছি যে প্রতিরোধ তারা করেছিল সেই জন্য। অনার দ্য লাইট ব্রিগেড। সম্মান জ্ঞাপন করছি এই লাইট ব্রিগেড বা খুদে বাহিনীকে। নোবেল 600। মহিয়ান 600 সেনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ শুনলে কবিতার মূল আলোচনা। এ পর্যায়ে রয়েছে থিম অব দ্য পোয়েম। তোমাদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি বাংলা অর্থ দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি থিমটি ভালো করে পড়ে নেবে। Bravery of the British soldiers in the War of 1854 is the prime theme of the poem. In the war, the 600 British soldiers did not have heavy weapons to fight against Russian modern military force, but they fought bravely and secured victory. So bravery is essential to accomplish any difficult task, as it can do the impossible. Bravery of the British soldiers in the War of 1854 is the prime theme of the poem. 1854 সালের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সাহসিকতা হল এই কবিতার প্রধান থিম। In the war, the 600 British soldiers did not have heavy weapons to fight against Russian modern military force. যুদ্ধে রুশ আধুনিক সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করার মতো 600 ব্রিটিশ সৈনিকদের যুদ্ধের ভারী অস্ত্রপাতি ছিল না। বাট দে ফট ব্রেভলি অ্যান্ড সিকিউরড ভিক্টোরি। কিন্তু তারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল এবং বিজয় ছিনিয়ে এনেছিল। সো ব্রেভারি ইজ এসেনশিয়াল টু অ্যাকমপ্লিশ এনি ডিফিকাল্ট টাস্ক। তাই কোনো কঠিন কাজ সম্পাদন করতে সাহস অপরিহার্য। অ্যাজ ইট ক্যান ডু দ্য ইম্পসিবল। কারণ মানুষের সাহসী অসাধ্যকে সাধন করতে পারে।
সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।